গ্রামের নাম আমতলী, নামেই যার পরিচয়। গ্রামের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত শুধু আমবাগান। কিন্তু সব বাগানের সেরা আমগুলো হতো গ্রামের একেবারে শেষ প্রান্তে, পুরনো পোড়োবাড়ির লাগোয়া বাগানটায়। টসটসে সিঁদুরে রাঙা, জিভে জল আনা সেই সব আম গাছের দিকে তাকালেই মন ভরে যেত। কিন্তু ওই বাগানে পা রাখার সাহস গ্রামের কারও ছিল না, কারণ ওই বাগানটা ছিল পদ্মপিসির। লোকে বলতো ওটা ডাইনির বাগান। পদ্মপিসিকে গ্রামের কেউ কখনো ভালো করে দেখেনি। সাদা থান পরা এক ছায়ামূর্তি, কুঁজো হয়ে উঠোনে হাঁটাচলা করে। শোনা যেত সে নাকি দিনের বেলা ঘুমায় আর রাতে জেগে ওঠে। তার বাগানের আমে নাকি তার জাদু মেশানো। যে সেই আম খায় তার আত্মা নাকি বাগানের মাটির সাথে মিশে যায়। কত যে গল্প চালু ছিল তার ঠিক নেই। কেউ বলতো অমাবস্যার রাতে পিসির বাগান থেকে কান্নার আওয়াজ আসে। কেউ বলতো তার বাগানের গাছগুলো নাকি রাতের বেলা নিজেদের মধ্যে কথা বলে। আমরা ৩ বন্ধু, আমি রাজু, পল্টু আর শিপলু। আমাদের মাথায় তখন দুরন্তপনার ভূত চেপে আছে। জ্যৈষ্ঠ মাসের এক খাঁ খাঁ দুপুরে কালবৈশাখীর ঘন কালো মেঘ আকাশে জমতে শুরু করল। গুরু গুরু মেঘের ডাকে আর দমকা হাওয়ায় আমাদের মন নেচে উঠল। এই তো সুযোগ। ঝড় উঠলে ডাইনির বাগান থেকে আম কুড়ানোর মজাই আলাদা। পল্টু ভয়ে কাঁটা হয়ে বলল, না রে রাজু, ওদিকে যাস না। দাদু বলছিল ওই বাগানের আম যে ছোঁয়ে পদ্মপিসি তার ছায়াটা নিয়ে নেয়। আমি হেসে উড়িয়ে দিলাম, আরে ধুর, সব বুড়োদের গালগল্প। চল তো, এমন আম আর কোথাও পাবি না। শিপলো দোটানায় ভুগছিল, কিন্তু আমার দেখাদেখি সেও রাজি হয়ে গেল। ঝোড়ো বাতাস আর মেঘের গর্জনের সাথে পাল্লা দিয়ে আমরা ছুটলাম সেই অভিশপ্ত বাগানের দিকে। বাগানের গেটের কাছে পৌঁছাতেই গাটা কেমন ঝমঝম করে উঠল। মূর্ছে ধরা লোহার গেটটা বাতাসে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছে, যেন আমাদের বারণ করছে। ভেতরে বিকেলের আলোতেও যেন সন্ধ্যার আধার নেমে এসেছে। গাছগুলো এত ঘন যে আকাশ দেখা যায় না। অদ্ভুত এক ভ্যাপসে মিষ্টি পচা গন্ধ নাকে এসে লাগল। বাতাসে শোঁ শোঁ শব্দের বাইরে আর কোনো আওয়াজ নেই। একটা পাখিরও ডাক শোনা যাচ্ছে না। বড্ড অস্বাভাবিক নিস্তব্ধতা। পল্টু ফিসফিস করে বলল, চল ফিরে যাই রাজু, আমার ভালো লাগছে না। ভিতর ডিম একটা! আমি ধমক দিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকলাম। আমার পেছনে শিপলু আর সবশেষে পল্টু। ভেতরে ঢোকার সাথে সাথেই মনে হলো যেন অন্য এক জগতে এসে পড়েছি। বাইরের ঝড়ের তাণ্ডব এখানে অনেকটাই শান্ত। শুধু ওপরের ডালে বাতাসের মাতামাতি শোনা যাচ্ছে। পায়ের নিচে শুকনো পাতার পুরু আস্তরণ মরমর করে শব্দ হচ্ছে। আর আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসাধারণ সুন্দর আম। এত নিখুঁত, এত বড় আম আমি জীবনে দেখিনি। লোভ সামলানো দেয়। আমরা ৩ জন গামছায় গেঞ্জিতে আম ভরতে শুরু করলাম। কিছুক্ষণের জন্য ভয়টা কেটে গিয়ে লোভগা বড় হয়ে উঠল। কিন্তু যত ভেতরে যাচ্ছিলাম ততই অস্বস্তি বাড়ছিল। গাছগুলো কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল। তাদের বাঁকানো ডালপালাগুলোকে মনে হচ্ছিল যেন মানুষের হাত আমাদের আঁকড়ে ধরতে চাইছে। হঠাৎ শিপলু চিৎকার করে উঠল, রাজু দেখ! আমরা তাকিয়ে দেখলাম একটা বড় আম গাছের নিচে কয়েকটা আম পড়ে আছে, কিন্তু আমগুলোর বোটার থেকে টুপটুপ করে লাল আঠা ঝরছে, দেখতে অবিকল রক্তের মতো। আমরা চমকে গেলাম। পল্টু ভয়ে কাঁপতে কাঁপতে বলল, বলেছিলাম না এটা সাধারণ বাগান নয়, চল যা পেয়েছি তাই নিয়ে পালাই। ওর কথা শেষ হতে না হতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। যে গেটটা আমরা খোলা রেখে এসেছিলাম সেটা সজোরে বন্ধ হয়ে গেল। ধড়াম করে একটা শব্দ হলো, যা ঝড়ের গর্জনকেও ছাপিয়ে গেল। আমাদের ৩ জনের বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এবার আমারও ভয় করতে শুরু করল। আমরা দৌড়ে গেটের কাছে গেলাম, কিন্তু গেটটা এক চুলও নড়ছে না, যেন কেউ বাইরে থেকে তালা দিয়ে দিয়েছে। ঠিক তখনই আমরা ওই শব্দটা শুনলাম, একটা অদ্ভুত গুনগুনানি, কোনো বৃদ্ধার গলায়, কিন্তু সুরটা মানুষের নয়। মনে হচ্ছে যেন কোনো পোকা একটানা ডেকে চলেছে। শব্দটা আসছে বাগানের গভীর থেকে, ওই পোড়ো বাড়িটার দিক থেকে। ভয়ে আমাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমরা ৩ জন একে অপরকে জড়িয়ে ধরলাম।
গুনগুনানিটা ক্রমশ স্পষ্ট হচ্ছিল। মনে হচ্ছিল কেউ যেন খুব ধীরে ধীরে আমাদের দিকেই এগিয়ে আসছে। শুকনো পাতায় খস খস করে পা ফেলার শব্দও পাওয়া যাচ্ছে। আমরা লুকিয়ে পড়ার জায়গা খুঁজলাম। একটা ঝোপের আড়ালে গিয়ে গুটিসুটি মেরে বসলাম। পাতার ফাঁক দিয়ে তাকিয়ে রইলাম। খসখস শব্দটা আরও কাছে চলে এলো। তারপর আমরা তাকে দেখলাম। পদ্ম পিসি। কিন্তু গল্পে যা শুনেছি তার থেকেও শতগুণ ভয়ঙ্কর সেই দৃশ্য। কুঁজো, শীর্ণ একটা শরীর, ধবধবে সাদা ছান পড়া। কিন্তু তার মুখে কোনো চামড়া নেই বললেই চলে, যেন একটা খুলির ওপর পাতলা পর্দা লাগানো। দুটো চোখের জায়গায় দুটো কালো গর্ত, তার ভেতর থেকে যেন সবুজ আভা ঠিকরে বেরোচ্ছে। আর সে একা নয়, তার ছায়াটা, ঈশ্বরের দোহাই, তার ছায়াটা তার সাথে হাঁটছে না। ছায়াটা মাটির ওপর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে আলাদাভাবে চলছিল, যেন ওটা একটা স্বতন্ত্র জীব। পদ্মপিসি সেই রক্তঝাড়া আমগুলোর কাছে গিয়ে থামল। তারপর সেই হাড়সর্বস্ব হাত দিয়ে একটা আম তুলে নিল। আমরা ভাবলাম সে হয়তো ওটা খাবে, কিন্তু সে যা করল তাতে আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড় হল। সে আমটা তার ছায়াটার দিকে বাড়িয়ে জ্বলল, আর সেই ছায়াটা মাটি থেকে সামান্য উঠে একটা কালো ধোঁয়ার মতো রূপ নিয়ে আমটাকে গিলে ফেলল। আমটা ছায়ার ভেতরে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে একটা তৃপ্তির শব্দ হল, যেন কেউ ঢেকুর তুলল। পদ্মবিশী এবার সেই অপার্থিব গলায় কথা বলে উঠল, আরো আরো চাই, টাটকা, কচি। কথাগুলো আমাদের দিকে তাকিয়েই বলল সে। তার চোখের গর্ত দুটো যেন আমাদের অস্তিত্বটাকেও শুষে নিতে চাইছে। আমরা বুঝে গেলাম ওই আমগুলো ছিল টোপ, আমরাই হলাম আসল শিকার। আর এক মুহূর্তও দেরি না করে আমরা ঝোপ থেকে বেরিয়ে পড়লাম। কোন দিকে যাচ্ছি জানি না, শুধু দৌড়াচ্ছি। পেছনে সেই খসখস শব্দ আর গুনগুনানিটা তীব্র গতিতে আমাদের তাড়া করছে। গাছের ডালগুলো যেন জীবন্ত হয়ে উঠে আমাদের গায়ে আঁচড় কাটছে, কাপড় ছিঁড়ে দিচ্ছে। দৌড়াতে দৌড়াতে শিবলু হুমড়ি খেয়ে পড়ল। একটা গাছের শিকড় যেন মাটি ফুঁড়ে উঠে এসে ওর পায়ে জড়িয়ে ধরেছে। আমি আর পল্টু ওকে তোলার জন্য থামতেই পেছনে সেই ভয়ঙ্কর মূর্তিটাকে দেখতে পেলাম। সে আর হাঁটছে না, বাতাসে ভেসে ভেসে আসছে। তার ছায়াটা বিশাল আকার ধারণ করে আমাদের ঢেকে ফেলতে চাইছে। শিবলু আর্তনাদ করে উঠল, আমাকে বাঁচা রাজু। আমি ওর হাতটা প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু পারলাম না। সেই কালো ছায়াটা একটা সাপের মতো হিসহিস শব্দ করে শিবলুকে পেঁচিয়ে ধরল। আমরা শুধু দেখলাম শিবলুর শরীরটা কয়েকবার ঝাঁকুনি দিয়ে নিস্তেজ হয়ে গেল। তার চোখ দুটো খোলা, কিন্তু তাতে কোনো প্রাণ নেই। ছায়াটা ধীরে ধীরে ওকে মাটির ভেতরে টেনে নিতে লাগল। সেই দৃশ্য দেখে আমাদের মাথা খারাপ হয়ে গেল। পল্টু জ্ঞান হারানোর মতো অবস্থা। আমি ওকে টেনে নিয়ে আবার দৌড়াতে শুরু করলাম। পেছনে পদ্মবিশীর খিকখিক হাসি আর সেই ছায়ার হিসিসানি মিশে এক নারকীয় ঐক্যতান তৈরি করেছে। কিভাবে যে বাগানের পাঁচিলের কাছে পৌঁছেছিলাম জানি না। পাঁচিলটা বড্ড উঁচু, কিন্তু বাঁচার তাগিদে কোথা থেকে যেন গায়ে অমানুষিক শক্তি এলো। আমি পল্টুকে ঠেলে উপরে তুললাম, তারপর নিজেও কোনোমতে পাঁচিলটা টপকে বাইরে লাফিয়ে পড়লাম। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চলছে। আমরা পেছনে একবারও না তাকিয়ে গ্রামের দিকে ছুটতে লাগলাম। আমাদের পেছনে বাগানের ভেতর থেকে শিপলুর শেষ আর্তনাদের মতো একটা ক্ষীণ স্বর আর ডাইনির বিজয়সূচক হাসি বাতাসে মিলিয়ে গেল। সেদিন রাতে আমাদের দুজনের প্রচণ্ড জ্বর এলো। জ্বরের ঘোরে আমি আর পল্টু বারবার দেখছিলাম সেই কালো ছায়াটা আমাদের দিকে এগিয়ে আসছে, আর পদ্মবিশী বলছে, পেয়েছি, টাটকা, কচি। পরদিন সকালে গ্রামের লোক শিপলুকে অনেক খুঁজেছিল, কিন্তু ডাইনির বাগানে ঢোকার সাহস কারও হয়নি। শিপলু আর কোনোদিনও ফিরে আসেনি, যেন সে কোনোদিনও ছিলই না। আজ অনেক বছর কেটে গেছে। আমি গ্রাম ছেড়ে শহরে থাকি, কিন্তু আজও জ্যৈষ্ঠ মাসে কালবৈশাখীর মেঘ জমলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। আমি আর কোনোদিনও আম খাইনি। আমের টসটসে সিঁদুরের রং দেখলে আমার শুধু শিপলুর রক্তমাখা মুখের কথা মনে পড়ে। আর মাঝে মাঝে গভীর রাতে ঘুমের মধ্যে আমার মনে হয় একটা কালো ছায়া আমার ঘরের জানলার বাইরে দাঁড়িয়ে আছে আর ফিসফিস করে বলছে, তোকেও একদিন নিয়ে যাব
বাগানের মাটি তোর জন্য অপেক্ষা করছে। ভয়টা আজও আমার সঙ্গ ছাড়ে না, কারণ আমি জানি ডাইনির বাগানের খিদে মেটেনি। সে এখনও নতুন শিকারের অপেক্ষায় আছে। গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।